হাজার হাজার বছর পেরিয়েও আজও কথা বলে এমন একটা দেয়ালের সামনে দাঁড়ালে কেমন লাগবে ভাবুন তো। প্রাচীনকালের সেই কারিগররা কিন্তু দেয়ালে শুধু রং মাখাতেন না। আমাদের এই সুপ্রাচীন কারুশিল্পের মূল লক্ষ্যই ছিল গল্পগুলোকে ধরে রাখা, মানবতাকে অনন্তকালের জন্য অমর করে দেওয়া। যখন কোনো প্রাচীন বা ভাঙা দেয়ালে আলো পড়ে, তখন মনে হয় অতীতের শ্বাসপ্রশ্বাস আজও যেন সেখানে মিশে আছে। আজকের এই বিশ্লেষণে আমরা এমন এক জাদুকরী শিল্পকর্মের জগতে পা রাখব, যা আক্ষরিক অর্থেই পাথরকে জীবন্ত করে তুলেছিল। প্রশ্ন হল, সমতল প্রাণহীন একটা পৃষ্ঠকে কিভাবে জীবন্ত করে তোলা যায়? এর পেছনের তাগিদ আর জাদুটা আসলে কি? এটা তো স্রেফ ক্যানভাসে ছবি আঁকা নয়, এটা হলো স্থাপত্যের সাথে শিল্পের একেবারে মিশে যাওয়া। এই অবিশ্বাস্য মাধ্যমটা কিভাবে জন্ম নিল আর কিভাবে যুগ যুগ ধরে টিকে আছে, চলুন সেই রোমাঞ্চকর যাত্রাটা শুরু করি। ঠিক আছে, চলুন বিষয়টা একটু খতিয়ে দেখি। ফ্রেস্কো শব্দটা এসেছে ইতালীয় ভাষা থেকে, যার মানে হল তাজা বা ফ্রেশ। এর পেছনের দর্শনটা কিন্তু রীতিমতো চমকে দেওয়ার মতো। এখানে রং কেবল দেয়ালের ওপর বসে থাকে না, বরং রং নিজেই দেয়াল হয়ে ওঠে। শিল্পী যখন তাজা বা ভেজা প্লাস্টারের উপর রং লাগান, তখন শুকিয়ে যাওয়ার পর সেটা পুরোপুরি দেয়ালের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়। একজন কারিগর হিসেবে যদি বলি, এই কাজটা ছিল অসম্ভব শারীরিক খাটুনির। প্রথমে দেয়ালে একটা অমসৃণ প্লাস্টারের প্রলেপ বা রাফ লেয়ার দিতে হয়। তারপর লাগানো হয় মসৃণ ভেজা প্লাস্টার, আর এরপরই শুরু হয় আসল খেলা, সময়ের সাথে এক রুদ্ধশ্বাস লড়াই। প্লাস্টার শুকিয়ে যাওয়ার আগেই প্রচণ্ড দ্রুতগতিতে নিখুঁতভাবে ছবিটা আঁকতে হয়, কারণ একবার শুকিয়ে গেলে সব শেষ, রং আর ঠিকমতো বসবে না। একজন সত্যিকারের ফ্রেস্কো শিল্পীর জন্য এটা ছিল একই সাথে অসামান্য দক্ষতা আর অবিশ্বাস্য গতির এক চূড়ান্ত পরীক্ষা। এখন এই কৌশলের আবার দুটো দিক আছে। প্রথমটা হলো বুন ফ্রেস্কো বা ট্রু ফ্রেস্কো। এটা ভেজা প্লাস্টারের উপর করা হয়। কাজটা সাংঘাতিক কঠিন, কিন্তু অবিশ্বাস্য রকম টেকসই। পম্পেয়ের বিখ্যাত শিল্পকর্মগুলো কিন্তু এই পদ্ধতিতেই আজও টিকে আছে। অন্যদিকে রয়েছে ফ্রেস্কো সেকো বা ড্রাই ফ্রেস্কো। এটা শুকনো প্লাস্টারের উপর করা হয়, যা শিল্পীর জন্য তুলনামূলক সহজ হলেও দীর্ঘস্থায়িত্বের দিক থেকে অনেকটাই ভঙ্গুর। একদম শুরুর দিকের মাস্টারপিসগুলোর দিকে তাকালে দেখা যায় মিশরের ভ্যালি অফ দ্য কিংসে শিল্পীরা ফারাও এবং পরকালের বিচারের দৃশ্য এঁকেছিলেন। আবার ভূমধ্যসাগরের দিকে তাকালে দেখব ক্রিট দ্বীপের মিনোয়ান সভ্যতা এটাকে এক নতুন মাত্রায় নিয়ে গিয়েছিল। তাদের নসোস প্যালেসের বুললিপিং ফ্রেস্কোতে বিশাল ষাঁড় আর অ্যাক্রোব্যাটদের নড়াচড়া এতটাই জীবন্ত যে আজও মনে হয় তারা যেন লাফ দিচ্ছে। আর ডলফিন ফ্রেস্কোর উজ্জ্বল নীল সামুদ্রিক জীবনের প্রবাহমান গতি তো সত্যিই বিস্ময়কর। অধ্যায় ১, আগ্নেয়গিরির ছাইয়ের নিচে সংরক্ষিত। প্রাচীন বিশ্বের সেই আদিম রঙগুলো পেরিয়ে আমরা এখন রোমান ফ্রেস্কোর এক সোনালী যুগে। কিন্তু ইতিহাসের অদ্ভুত এক পরিহাস দেখুন। যে প্রাকৃতিক বিপর্যয় হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল, সেটাই কিন্তু অদ্ভুতভাবে আমাদের এই শিল্পকর্মগুলোকে অনন্তকালের জন্য বাঁচিয়ে গেছে। সালটা ছিল 79 খ্রিস্টাব্দ। মাউন্ট ভিসুভিয়াসের এক ভয়াবহ অগ্নুৎপাতে নিমিষেই চাপা পড়ে যায় পম্পেই আর হারকিউলানিয়ামের মতো কোলাহলপূর্ণ শহরগুলো। মৃত্যুর সেই ছাই আক্ষরিক অর্থেই একটা এয়ারটাইট টাইম ক্যাপসুলের মতো কাজ করেছিল। বাইরের বাতাস, আর্দ্রতা বা রোদ কিছুই সেই ছাইয়ের স্তর ভেদ করতে পারেনি। আর এভাবেই হাজার হাজার বছর ধরে রোমান দেয়ালচিত্রের উজ্জ্বল রঞ্জক বা পেগমেন্টগুলো একেবারে অবিকল অবস্থায় সংরক্ষিত হয়ে যায়। প্রকৃতি একদিকে ধ্বংস করেছিল ঠিকই, কিন্তু শিল্পের কাছে এসে যেন সময়কে থমকে দিয়েছিল। অধ্যায় ২, রোমান দেয়ালচিত্রের ৪টি স্টাইল। ছাইয়ের নিচ থেকে উদ্ধার হওয়া এই শিল্পকর্মগুলো রোমানদের আভিজাত্যের এক বিশাল দরজা খুলে দেয় আমাদের সামনে। ঊনবিংশ শতাব্দীতে অগাস্ট মাও নামের একজন জার্মান প্রত্নতাত্ত্বিক পম্পেইয়ের এই অসাধারণ ডিজাইনগুলোকে ৪টা নির্দিষ্ট স্টাইলে ভাগ করেন। এই বিবর্তনটা খেয়াল করলে রীতিমতো অবাক হতে হয়। প্রথমে তারা কেবল দেয়ালে মার্বেল ব্লকের ইলিউশন তৈরি করত, কিন্তু দ্বিতীয় স্টাইলে এসে তারা এমন সব ইলিউশন তৈরি করতে শুরু করে যেন দেয়ালে জানলা আছে আর দূরে পাহাড় দেখা যাচ্ছে। একটু ভাবলে অবাক হতে হয়, রেনেসার প্রায় ১০০০ বছর আগেই রোমানরা সমতল দেয়ালে এই পার্সপেক্টিভ বা গভীরতার কৌশল নিখুঁতভাবে আয়ত্ত করেছিল। এরপর তৃতীয় স্টাইলে সূক্ষ্ম শিল্প, আর শেষে চতুর্থ স্টাইলে এসে পৌরাণিক কাহিনী আর ফ্যান্টাসি আর্কিটেকচারের এক নাটকীয় বিস্ফোরণ ঘটে যায়। এখানে সবচেয়ে মজার ব্যাপারটা হলো রোমানদের কল্পনার জগৎ। তারা কিন্তু দেয়ালে শুধু রং লেপেই ক্ষান্ত হয়নি, তারা তাদের বিশ্বাস, উৎসব, থিয়েটার, এমনকি নিজস্ব বাগানের ইলিউশন তৈরি করেছিল ঘরের ভেতরেই। দেয়ালগুলো হয়ে উঠেছিল তাদের দৈনন্দিন জীবন আর কল্পরাজ্যের এক জীবন্ত ক্যানভাস। আর এর সেরা প্রমাণগুলো পাওয়া যায় পম্পেইয়ের সবচেয়ে ধনী বণিকদের বাড়ি আর বিলাসবহুল ভিলাগুলোতে। ভিলা অব দ্য মিস্ট্রিজের সেই বিশাল লাল ফ্রেস্কোটার কথা ধরা যাক।
যেখানে ডায়োনিসাস কাল্টের কোনো এক গোপন আচার ফুটে উঠেছে যা আজও ঐতিহাসিকদের অবাক করে, অথবা হাউস অব দ্য ফনের সেই বিখ্যাত আলেকজান্ডার মোজাইক। এগুলো কেবল সম্পদের নয়, চরম শৈল্পিক উৎকর্ষেরও প্রমাণ। অধ্যায় ৩, জিওট্টো এবং মানুষের আবেগ। প্রাচীন রোমের জাঁকজমক থেকে আমরা যদি টাইমলাইনে একটু এগিয়ে বাইজেন্টাইন যুগের চার্চ আর্ট পেরিয়ে একেবারে প্রারম্ভিক রেনেসায় প্রবেশ করি, দেখব এই শিল্পকলা যেন হঠাৎ করেই এক নতুন আবেগ খুঁজে পেয়েছে। এবার আর শুধু ইলিউশন বা পুরাণ নয়, ফ্রেস্কো হয়ে উঠল মানবিক অনুভূতির এক শক্তিশালী মাধ্যম। এই বিপ্লবের কাণ্ডারি ছিলেন ইতালীয় শিল্পী জিওটো। ১৩০৫ সালের দিকে স্ক্রোভেনি চ্যাপেলে তিনি যা করেছিলেন তা ছিল আক্ষরিক অর্থেই যুগান্তকারী। ভেজা প্লাস্টারের স্তরে সরাসরি মানুষের কাঁচা আবেগ আর গভীর বিষাদকে ঢেলে দিয়েছিলেন তিনি। চরিত্রগুলোর চোখে মুখে নজিরবিহীন বাস্তবতা আর শারীরিক নড়াচড়ার যে গতিশীলতা ছিল তা ফ্রেস্কোকে এক সম্পূর্ণ নতুন মাত্রায় নিয়ে যায়। অধ্যায় ৪, সিস্টিন চ্যাপেলের মাস্টারপিস। জিওট্টোর দেখানো পথ ধরে আমরা এবার পৌঁছাব ফ্রেস্কো শিল্পের একেবারে চূড়ান্ত শিখরে। ষোড়শ শতাব্দীর শুরুতে ভ্যাটিকান সিটিতে যা ঘটেছিল তা মানব ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ শৈল্পিক অর্জন হিসাবে চিরকাল থেকে যাবে। মাইকেল অ্যাঞ্জেলো সিস্টিন চ্যাপেলের ছাদ রং করার কাজটা ছিল এক অমানবিক, হাড় ভাঙা শারীরিক পরিশ্রমের চূড়ান্ত নিদর্শন। দিনের পর দিন পিঠের ওপর শুয়ে ভেজা প্লাস্টারের সাথে সময়ের রেস করে তিনি যে মাস্টারপিস তৈরি করেছিলেন তা সত্যিই অভাবনীয়। সেখানে ক্রিয়েশন অফ অ্যাডামের মতো শ্বাসরুদ্ধকর দৃশ্যকে তিনি চিরকালের জন্য প্লাস্টারে অমর করে দিয়েছেন। ঠিক একই সময়ে সামান্য দূরেই আর এক মাস্টার শিল্পী রাফায়েল প্রাচীন গ্রিক চিন্তাধারাকে সম্মান জানাচ্ছিলেন। তার স্কুল অফ অ্যাথেন্স ফ্রেস্কোটিতে প্লেটো এবং অ্যারিস্টটলের মতো দার্শনিকদের প্রাণবন্ত রঙে আর নিখুঁত কম্পোজিশনে যেভাবে তুলে ধরা হয়েছে তা প্রাচীন মেধা আর রেনেসার শিল্পিক দক্ষতার এক অপূর্ব মেলবন্ধন। এত কিছুর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হল এই শিল্পকর্মগুলোর অস্তিত্বের সংকট। ফ্রেস্কো যতই দেওয়ালের অংশ হোক না কেন, দেওয়াল নিজেই তো ভীষণ ভঙ্গুর, তাই না? দেওয়াল চুইয়ে পড়া আর্দ্রতা, শত শত বছরের জমা হওয়া ধোঁয়া, বিধ্বংসী ভূমিকম্প কিংবা সরাসরি সূর্যালোকের কারণে রং ফ্যাকাশে হয়ে যাওয়া, এসব প্রতিনিয়ত এই মাস্টারপিসগুলোকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। আর ঠিক এ কারণেই সময়ের এই নিষ্ঠুর পরীক্ষা পার করে খুব অল্প সংখ্যক প্রাচীন ফ্রেস্কোই আজ আমাদের মাঝে টিকে আছে। শেষ করার আগে একটা কথা বলি, যখন আমরা পম্পেইর ফ্যাকাশে হয়ে আসা দেয়ালচিত্রগুলো বা সিস্টিন চ্যাপেলের ছাদের দিকে তাকাই, তখন আমরা আসলে কি দেখি? কেবল কিছু রং বা নকশা না, আমরা দেখি মানব জাতির এক চিরন্তন আকাঙ্ক্ষাকে। শতাব্দীর পর শতাব্দী ধরে কারিগররা ভেজা প্লাস্টারের সাথে যুদ্ধ করেছেন কেবল সময়কে আটকাতে, রংকে অমর করতে আর মানুষকে ইতিহাসের বিশাল ক্যানভাসে বাঁচিয়ে রাখতে। কি মনে হয়, দেয়ালের এই প্রাচীন নিঃশ্বাস কি আগামী 1000 বছর পরেও এভাবেই কথা বলবে? উত্তরটা সময় দেবে। আমাদের এই বিশ্লেষণটির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।